কানাডার এক্সপ্রেস এন্ট্রি 10 বছর পূর্তি উপলক্ষে সবাইকে স্বাগত জানাচ্ছি। 2015 সালের 31শে জানুয়ারি শুরু হয়ে 2025 সালের 31শে জানুয়ারি পার করেছে এক্সপ্রেস এন্ট্রি সিস্টেমটি এবং ইতিমধ্যে 8 লক্ষ ইনভাইটেশন ইস্যু করেছে। নিয়ার অ্যাবাউট 8 লক্ষ ব্যক্তি ইমিগ্র্যান্ট ভিসা নিয়ে কানাডাতে এন্ট্রি করার সুযোগ পেয়েছেন এই এক্সপ্রেস এন্ট্রি সিস্টেমের মাধ্যমে। তো আজকে মূলত আমরা কানাডার এক্সপ্রেস এন্ট্রি সিস্টেমের 10 বছর রিভিউ এবং বর্তমান সময়ে কীভাবে আপনারা এই প্রোগ্রামের মাধ্যমে কানাডাতে আসতে পারেন, স্থায়ীভাবে বসবাস করতে পারেন, তার একটি ব্যতিক্রমী আলোচনা উপস্থাপন করব। আশা করছি আমাদের সাথে থাকবেন। কানাডা এবং পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা আজকের আলোচনা শুনছেন সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। A 10-year review how express entry shaped immigration in Canada. প্রকৃতপক্ষে এক্সপ্রেস এন্ট্রি সিস্টেমটি কেন আসলো, কোন প্রেক্ষাপটে, এটার শুরুতে কী রকম ছিল, বর্তমানে কী অবস্থায় আছে, সব কিছু এটে গ্যালেন্সে আপনারা জানতে পারবেন আশা করছি আজকের আলোচনা থেকে। যে কথাটি বললাম যে এটি 31শে জানুয়ারি 2025 সালে জার্নি করার পর থেকে বিগত 10 বছরের মধ্যে 8 লক্ষ আপনার এই আইটিএ ইস্যু করেছে। এর মধ্যে যারা আইটিএ পেয়েছেন সবাই যে ইমিগ্রেন্ট ভিসা পেয়েছেন তা কিন্তু না, অনেকেই ডিসকোয়ালিফাইড হওয়ার কারণে বিভিন্ন কারণে হয়তো তাদের অ্যাপ্লিকেশনটা ক্যান্সেল হয়ে গেছে। তবে এখানে মোস্ট অফ দ্য 90% বা 95% ব্যক্তিরাই কিন্তু ইমিগ্রেন্ট ভিসা পেয়েছেন এই এক্সপ্রেস এন্ট্রির অধীনে। 8 লাখ invitations to apply for a permanent residency through the express entry system, which has been issued by Canada Immigration, Refugee and Citizenship Canada IRCC. তো এক্সপ্রেস এন্ট্রি মূলত একটি পুল বেস অনলাইন সিস্টেম যেটা 2015 সালে শুরু হয়। এই এক্সপ্রেস এন্ট্রি সিস্টেমটি যখন চালু হয় তখন কানাডাতে ছিল কনজারভেটিভ গভর্নমেন্ট, তারাই মূলত এই সিস্টেমটি চালু করে যায়। পরবর্তীতে ট্রুডো গভর্নমেন্ট এটিকে আর একটু সহজলভ্য করার জন্য চেষ্টা করেছে। কতটুকু সহজলভ্য হয়েছে সেটা তো আপনারা নিজেরাই বুঝতে পারতেছেন। অনেকের জন্যই এটা সুবিধাজনক হয়নি, অনেকে যদিও সুযোগ পেয়েছেন। তবে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, বিশেষ করে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলোর মধ্যে ইন্ডিয়া এখান থেকে সবচেয়ে বেশি সুযোগ নিতে পেরেছে। পার্শ্ববর্তী কান্ট্রি বাংলাদেশ, শ্রীলঙ্কা, বিশেষ করে বাংলাদেশিদের জন্য খুব বেশি কার্যকরী হয়নি এক্সপ্রেস এন্ট্রি সিস্টেমটি, বরং আগেই কিন্তু বেশি সুযোগ পেত। তো আগে যে পুরাতন সিস্টেম ছিল এক্সপ্রেস এন্ট্রিতে, ওল্ড সিস্টেম, সেখানে মূলত ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ এই ভিত্তিতে তারা ইমিগ্রেন্ট ভিসা ইস্যু করতো, অর্থাৎ যাদের প্রোফাইল আগে জমা হতো তাদের ন্যূনতম এলিজিবিলিটি থাকলে তাদেরকে ভিসা দেওয়া হতো। কিন্তু এই সিস্টেমে দেখা গেল যে ব্যাপক একটা ব্যাকলগ তৈরি হয়ে যায়, এমনকি এখানে প্রসেসিং টাইম 7 বছর পর্যন্ত লেন্দি হয়ে যাচ্ছিল। এই কারণে 2012 থেকে 13 সাল পর্যন্ত কানাডা গভর্নমেন্ট ফেডারেল স্কিল ওয়ার্কারের অধীনে যতগুলো অ্যাপ্লিকেশন নিয়েছিল, উইদাউট প্রসেসিংয়ে তারা অ্যাপ্লিকেশন ফি সহ সব অ্যাপ্লিকেশনগুলো রিটার্ন করে দেয়। রিটার্ন এবং রিফান্ড দুটোই হয়ে যায়, অর্থাৎ অ্যাপ্লিকেশনগুলো রিটার্ন করা হয়েছে এবং ফিগুলো রিফান্ড করা হয়েছে। এরপরে অনেক পরীক্ষা নিরীক্ষার পরে কানাডার ফেডারেল গভর্নমেন্ট 2015 সালে তারা এই এক্সপ্রেস এন্ট্রি সিস্টেমটি চালু করে। এখানে আগ্রহী সকল ক্যান্ডিডেটদের যাদের আইএলটিএস স্কোর পর্যাপ্ত পরিমাণে থাকে এবং যাদের ইসিএ করা থাকে তাদের এখানে সুযোগ থাকে কম্প্রিহেন্সিভ র্যাঙ্কিং সিস্টেমে স্কোরগুলো গেইন করার, পুলে একটি প্রোফাইল করার, ইউআই লঞ্চ করার, এবং সেখানে 1200 স্কোরের মধ্যে মূলত এখানে স্কোরিংগুলো করা হতো। তো বর্তমান সময়ে কানাডার এক্সপ্রেস এন্ট্রি সিস্টেমে যে প্রোগ্রামগুলো রয়েছে, ফেডারেল স্কিল ওয়ার্কার প্রোগ্রাম, ফেডারেল স্কিল ট্রেড প্রোগ্রাম, কানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাস এবং প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রাম, এগুলোর মধ্যে আবার বিভিন্ন সাব ক্যাটাগরি, বিভিন্ন ভাগ রয়েছে সুবিধা অসুবিধার আলোকে। সেটার মাধ্যমেই মূলত বর্তমান সময়ে সুযোগ দেওয়া হচ্ছে, আইটি ইস্যু করা হচ্ছে। The very first express entry draw on January 31st, 2015 had a CRS cut-off score 886. এখানে একটা ঐতিহাসিক ঘটনা এখানে তুলে ধরা হয়েছে যে প্রথম ড্রোতে কাট-অফ স্কোর ছিল 886 এবং 2015 সালে 31,000 আইটি ইস্যু করা হয়েছিল। এর মধ্যে থেকে 10,000 নিউ পার্মানেন্ট রেসিডেন্টরা এখানে ল্যান্ড করে কানাডাতে এই সিস্টেমের মাধ্যমে। আরসিসি মিট দি প্রসেসিং স্ট্যান্ডার্ডস 2015
having processed 80% of express entry PR application within 6 months receipt. তো এক্সপ্রেস এন্ট্রি গত 10 বছরে কিন্তু অনেকভাবে পরিবর্তন হয়েছে। এই 2015 সালে যে নিয়মের আলোকে এটি চালু হয়েছিল সেটা কিন্তু এক জায়গায় থেমে নেই। তো সেগুলো আপনাদের একটু জানা থাকা ভালো। সেগুলো বর্তমানে যারা আবেদন করতে চান তাদের এই ঐতিহাসিক প্রেক্ষাপটগুলো, হিস্ট্রিগুলো আশা করি কোনো না কোনোভাবে হেল্প করবে। Over the years, express entry has evolved in response to Canada's economic and labor market needs. We describe some of the major changes. তো এখানে মেজর চেঞ্জেসগুলো আমরা একটু আলোচনা করব। পয়েন্টস ফর ভ্যালিড জব অফার। তো এক্সপ্রেস এন্ট্রি যখন একদম শুরুতে লঞ্চ হয় তখন কিন্তু জব অফারের জন্য বিরাট একটা পয়েন্ট ছিল। তখন 600 পয়েন্ট দেওয়া হতো কারো যদি ভ্যালিড জব অফার থাকতো। 1200-র মধ্যে 600 পয়েন্ট ছিল শুধুমাত্র জব অফারের জন্যে। 2016 সালে এখানে গভর্নমেন্ট কিছুটা পরিবর্তন আনে। তারা এক্সপ্রেস এন্ট্রি জব অফারটাকে কয়েকটা ক্যাটাগরিতে ভাগ করে। এন্ট্রি লেভেলে বা এনওসি 50 পয়েন্ট জব অফার ইন ন্যাশনাল অকুপেশনাল ক্লাসিফিকেশন 0A or B অকুপেশন, এবং 200 পয়েন্টস জব অফার এনওসি 00 অকুপেশন। এভাবে ভাগ করা হয়। অর্থাৎ ম্যানেজমেন্ট লেভেলে যে সমস্ত জব বা জব অফার সেগুলোর জন্য 200 পয়েন্ট, এন্ট্রি এবং মিড লেভেলের জবের জন্য 50 পয়েন্ট। তো 600 পয়েন্ট থেকে নিচে নেমে এসে মূলত এই দুই ভাগে ভাগ করে পয়েন্টটিকে কমিয়ে দেওয়া হয় 2016 সালে। 2024 সালে ডিসেম্বরে এসে আরেকটি মেজর পরিবর্তন করা হয়। পুরো জব অফারের পয়েন্টটাই ক্যান্সেল করে দেওয়া হয়। কী কারণে? অনেকে টাকার বিনিময়ে এমপ্লয়ারদেরকে ম্যানেজ করে একটি জব অফার অ্যারেঞ্জ করতেছিলেন। এর ফলে এই সিস্টেমের মাধ্যমে যারা রিয়াল অ্যাপ্লিক্যান্ট তারা ভুক্তভোগী হচ্ছিলেন। অনেকে নিজেদের যোগ্যতা কম থাকা সত্ত্বেও এখানে একটি টাকার বিনিময়ে পয়েন্ট তারা আর্ন করার চেষ্টা করতেন। সে বিষয়টি কানাডা ইমিগ্রেশন ডিপার্টমেন্টের কাছে ধরা পড়ে। তারা এই সমীক্ষা করে বিষয়গুলোকে আবিষ্কার করতে পেরেছে, যার কারণে তারা এই সিস্টেমটি বাতিল করে দিয়েছে। এরপরে টাই ব্রেকিং রুল। এক্সপ্রেস এন্ট্রিতে টাই ব্রেকিং রুলটি আগে চালু ছিল না, এটু পরবর্তীতে চালু করা হয়। এখানে টাই ব্রেকিং রুলটা একটু আপনাদেরকে বলি, অনেকে হয়তো এই বিষয়টি জানেন না। ধরুন কানাডায় একটা ইনভাইটেশনে 3500 জনকে ইনভাইটেশন ইস্যু করবে। তো সেখানে লোয়েস্ট সিআরএসি স্কোর হলো 1000। এখন দেখা গেল 1000 লোয়েস্ট সিআরএসি স্কোর নিয়ে প্রোফাইল রয়েছে 10টি। তো এখন 10 জনকেই যদি ইস্যু করা হয় আইটি, তাহলে তো হয়ে যায় 3509, কারণ এখান থেকে একজনকে নেওয়া হবে, নিলে 10টা হয়ে যাবে। তখন কি করবে? এই 10 জন ব্যক্তি 10 বিভিন্ন ডেটে তারা প্রোফাইল করেছে, যার প্রোফাইলটি সবার আগে করা হয়েছে সেই ব্যক্তিকে নেওয়া হবে। এইটার ভিত্তিতে মূলত টাই ব্রেকিং রুল চালু করে পরবর্তী সময়ে। এটা চালু হয় মূলত 2017 সালের নভেম্বর মাসে। এরপরে কানাডাতে 2017 সালের জুন থেকে নতুন একটি পরিবর্তন আসে, সেটা হচ্ছে ইনক্রিজ ফোকাস অন ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ বা ফ্রেঞ্চ নিয়ে খুব বেশি মাতামাতি আগে ছিল না। এই 2016-17 সাল থেকে এটি নিয়ে ব্যাপক একটি কর্মযজ্ঞ শুরু হয়। এক্সপ্রেস এন্ট্রি, নন এক্সপ্রেস এন্ট্রি, আলাদা করে আপনার ফ্রেঞ্চ ক্যাটাগরি ড্র, এই বিষয়গুলি ব্যাপকভাবে চালু হতে শুরু করে। তো আপনারা যারা বিভিন্ন ক্যাটাগরিতে কোয়ালিফাই করতেছেন না, তারা যদি শুধুমাত্র 1-2 বছর কষ্ট করে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজটা শেখা এবং একটি ভালো মানের এক্সাম দিতে মানে স্কোর করতে পারেন, এক্সাম দিয়ে অন্য কিছুই করতে হবে না, শুধু একটা লেভেল 7 স্কোর উঠান আপনি হার্ট অ্যান্ড সোল ট্রাই করে, তাহলে কানাডাতে আসার এবং স্থায়ীভাবে বসবাস করার আপনার যে স্বপ্ন সেটি পূরণ করাটা পানির মতো সহজ হয়ে যাবে আপনার জন্য। তো এখানে ফ্রেঞ্চ স্পিকিংয়ে যারা এক্সপার্ট তাদেরকে এখানে পয়েন্ট দেওয়া হতো। এরপরে তাদের সাথে রিলেটেড যাদের ডুয়েল ল্যাঙ্গুয়েজ স্কোর ছিল তাদের জন্য এখানে আপনার এক্সট্রা পয়েন্টের ব্যবস্থা করা হয়। তো আমরা এটা স্কিপ করতেছি সময় সংক্ষিপ্ততার কারণে। 2017 সালে আরেকটি নিয়ম চালু করা হয়, সেটা হলো পয়েন্টস ফর সিবলিংস। আগে মূলত সিবলিংসের জন্য পয়েন্ট দেওয়া হতো না এক্সপ্রেস এন্ট্রিতে। 2017 সালে আরসিসি অ্যানাউন্স দ্যাট দি সিআরএস উড অ্যাওয়ার্ড candidate additional points if they or their accompanying spouse had a sibling living in Canada as a Canadian citizen or PR. The government made this change to strengthen family connections and help newcomers integrate. ক্যাটাগরি বেসড ড্র। 2023 সালে কানাডার একটি মেজর পরিবর্তন আসে। আগের সিস্টেমে সর্বোচ্চ স্কোর
তিনি ওই আর্টস ফ্যাকাল্টিতে পড়ুক আর সায়েন্স ফ্যাকাল্টিতে পড়ুক, যেখানেই পড়ুক, যাদের স্কোর যত বেশি তাদেরকে এখানে সুযোগ দেওয়া হতো। কানাডা দেখলো যে এই পদ্ধতিতে যে সমস্ত ব্যক্তিরা কানাডাতে আসতেছে তাদেরকে দিয়ে কানাডার লেবার মার্কেট নিডসের চাহিদা পূরণ হচ্ছে না, এই জন্যে তারা ক্যাটাগরি বেস সিস্টেমটি চালু করে 2023 সালে। এর ফলে অনেক ব্যক্তি যাদের স্কোর কম কিন্তু তাদের যে জব এক্সপিরিয়েন্স কিংবা তাদের যে সেক্টরে তারা জব করেছে সেই জবগুলোর ভ্যাকান্সি, সেই জবগুলোর সেক্টরে লোকের চাহিদা কানাডাতে অনেক বেশি, তখন তাদের স্কোর অনেক কম হওয়া সত্ত্বেও তাদেরকে বিশেষ সুযোগ দেওয়ার স্বার্থে মূলত ক্যাটাগরি বেস ড্র চালু করে 2023 সালে। Under category based selection, IRCC can conduct draws in which it extend invitations only to candidates who meet the criteria for federally established economic category. এরপরে এখানে ক্যাটাগরির মধ্যে আবার কিছু ভাগ রয়েছে। The categories chosen which are still in place are French language proficiency, healthcare occupations, science, technology, engineering and math occupations, trade occupations, transport occupations, এগ্রিকালচার অ্যান্ড এগ্রি ফুড অকুপেশনস। এই যে অকুপেশনসগুলোর নাম শুনলেন, এই সেক্টরগুলোতে কেউ যদি কানাডাতে পড়তে আসে কিংবা আউট অফ কানাডাতেও তাদের যদি ব্যাপক আকারে জব অভিজ্ঞতা থাকে, তাহলে তারা এক্সপ্রেস এন্ট্রির মাধ্যমে তুলনামূলক স্কোরে কানাডাতে পার্মানেন্ট রেসিডেন্ট হিসেবে আসার সুযোগ পাবেন। অন্যান্য প্রফেশনে যারা রয়েছেন তাদের থেকে এই সেক্টরের ব্যক্তিরা বিশেষ প্রায়োরিটি পাবেন, অল্প স্কোর দিয়েও তাদের এই সুযোগগুলো পাওয়ার সম্ভাবনা রয়েছে। Category-based selection draws often have much lower CRS score than other draws, making it easier for candidates with French proficiency or in-demand work experience to get an ITA. যে কথাটি আপনাদেরকে আমি বলেছি আগে। এরপরে আসলো কারেন্ট ইমিগ্রেশন ল্যান্ডস্কেপ, অর্থাৎ 2024 সালে এখানে যে ঘটনাগুলো ঘটে। In May 2024, the department began to hold more PNP, CEC and French language proficiency draw, a trend to continued until the end of 2024. The rise of category-based selection along with this increase in candidate demand led to a rise in CRS cutoff scores for CEC draws. Relative in 2023, the lowest CRS cutoff score in 2024 was 507 and highest was 547. Ongoing changes এক্সপ্রেস এন্ট্রি। 2025 সালে এসে যারা কানাডাতে এক্সপ্রেস এন্ট্রি দিনে পার্মানেন্ট রেসিডেন্ট লাভ করার স্বপ্ন দেখতেছেন তাদের জন্য কি অবস্থা, তাদের বর্তমানে কি সিচুয়েশন ফেস করতে হবে। এখানে দেখুন 2025 সালের সর্বাধিক ইমিগ্রেন্ট ভিসা ইস্যু হবে এক্সপ্রেস এন্ট্রির অধীনে 1,24,000 সামথিং। Over the years, Express Entry has increasingly acknowledged the value of Canadian experience. তো এখানে বলা হচ্ছে ফোকাস অন ক্যান্ডিডেটস রিসাইডিং ইন কানাডা। তো কানাডাতে অলরেডি যারা চলে এসেছেন কোনো না কোনোভাবে, আগে যেমন আপনার ভিজিটর থেকে ওয়ার্কারে কনভার্ট হওয়ার সুযোগ ছিল, সেই ওয়ার্কারে কনভার্ট হয়ে অনেকে জব করতেছেন। এরপরে ওয়ার্কার হিসেবেই কানাডাতে এন্ট্রি করেছেন, স্টুডেন্ট হিসেবে এন্ট্রি করেছেন, কানাডাতে ওয়ার্কার হিসেবে আছেন। এই যে বিভিন্ন মাধ্যমে আপনারা কানাডাতে ঢুকেছেন, তাদেরকে কানাডাতে পার্মানেন্ট রেসিডেন্টে পরিণত করার জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে কানাডা গভর্নমেন্ট। এই ফোকাস অন ক্যান্ডিডেট রিসাইডিং কানাডা বা কানাডা ফোকাস ক্যাটাগরির মাধ্যমে। In 2016, IRCC announced that it would award points for job offers to certain candidates already in Canada on LMI exempt work permits. Since May 2024, there also been an increased focus on CEC draw. তো আপনারা গত এই বছরের 2-3টি ড্রতে দেখেছেন ব্যাপক হারে সিইসি ড্র হচ্ছে, অর্থাৎ যারা কানাডিয়ান এক্সপিরিয়েন্স সহ আবেদন করতেছে তাদেরকে একটা বড় ধরনের সুযোগ দেওয়া শুরু হয়ে গেছে। দি ইমিগ্রেশন লেভেল প্ল্যান 2025 to 2027, যেটা 2024 সালের অক্টোবরে ঘোষণা হয়েছে, তারা মূলত ফোকাস অন ইন কানাডা অ্যাপ্লিক্যান্টের বিষয়ে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। অ্যাজ পার দি প্ল্যান, নিয়ারলি হাফ অফ অল অ্যাডমিশন স্পেস for new PR in 2025 will be allocated to in Canada focus category. তো টোটালি এখানে ইকোনমিক ক্যাটাগরির ইমিগ্রেন্টের অর্ধেকই নেওয়া হবে মূলত এই ইন কানাডা ফোকাস ক্যাটাগরির মাধ্যমে, যারা অলরেডি কানাডাতে অবস্থান করতেছেন বিভিন্ন ভ্যালিড ভিসা নিয়ে। হুইচ উইল বি প্রায়োরিটাইজ ক্যান্ডিডেট অলরেডি রিসাইডিং ইন কানাডা টু ফর PR.
This changes in line with the government commitment to reducing the number of non-permanent residents in the country from 7% to 5% by 2026. 2026 সালের মধ্যে কানাডা এখানে নন পিআরদের রেশিওটা কমাবে। কিভাবে? কিছু ব্যক্তিদেরকে কানাডা থেকে বের করে দেওয়া হবে বিভিন্ন ওয়েতে, আবার কিছু ব্যক্তিকে পিআরে কনভার্ট করানো হবে। এর মাধ্যমেই মূলত তারা তাদের এই কাজটা বাস্তবায়ন করবে। ফেডারেল ইকোনমিক প্রায়োরিটিস খুব ভালো করে খেয়াল করুন। এখন যারা আসতে চান তাদের মধ্যে বিশেষ সুবিধা পাবেন। ইকোনমিক প্রায়োরিটি যে সেক্টরগুলোতে প্রকৃতপক্ষে কানাডাতে প্রচুর ভ্যাকান্সি রয়েছে, যেগুলো পূরণ করাটা কানাডার জন্য খুবই দরকার, সেগুলোকে বিশেষ হাইলাইট করা হবে 2025 সালে। দি লেটেস্ট ইমিগ্রেশন লেভেল প্ল্যান ব্রেক্স ডাউন দি ফেডারেল high skill allocation into two subcategories. In Canada focus, federal economic priorities. For 2025, federal economic priorities focuses on candidates with healthcare occupations, ট্রেড অকুপেশনস, ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি। এই তিনটি ক্যাটাগরিতে বিশেষভাবে এবছরে ফোকাস দেওয়া হবে। যারা কানাডার বাইরে রয়েছেন, কানাডাতে আসতে চাচ্ছেন, এই সেক্টরের ব্যক্তিদেরকে মূলত তিনটি ক্যাটাগরিতে বিশেষভাবে সুযোগ দেওয়া হবে। তো আপনারা যাদের এই সেক্টরগুলোতে অভিজ্ঞতা রয়েছে তারা তো সুযোগ পাবেন, যাদের নেই তারা এই ধরনের সেক্টরে অভিজ্ঞতা নিন, যাতে পরবর্তী 2-3 বছর পরে আপনি এগুলোতে আবেদন করতে পারেন। The government is expected to implement this policy using the existing system of category-based draw by issuing larger number of IT under these categories. Removal additional points for valid job offer, এটা নিয়ে আমরা অলরেডি কথা বলেছি। 2024 বা 25 সালে একটি বড় 24 সালের ডিসেম্বরে একটি ঘোষণা হয়েছিল, বড় একটা ধাক্কা, বিশেষ করে ভ্যালিড জব অফারের জন্য 600 পয়েন্ট, 600 পরে 200 পয়েন্ট এবং 50 পয়েন্ট, এখন আর কোনো পয়েন্টই দেওয়া হচ্ছে না। এই বিষয়টি মাথায় রাখতে হবে। তো এর কারণে কি হবে, যারা জব অফারের কারণে অনেক পয়েন্ট বুস্টিং করতেন সেই সংখ্যাটা কমে যাবে। এখন এই জন্য সিআরএসটা কিছুটা হলো আপনার ডাউন হবে। কী কারণে এটি ক্যান্সেল করা হলো? ইমিগ্রেশন মিনিস্টার ম্যাক মিলার সেড দি গভর্নমেন্ট ইজ মেকিং দি সেন্স টু ইনক্রিজ ফেয়ারনেস অ্যান্ড টু কমব্যাট এলএমআই ফ্রড। অর্থাৎ এলএমআই নিয়ে অনেক ফ্রড হয়, সেগুলোকে রিমুভ করার জন্য মূলত এই পরিবর্তনটা আনা হয়েছে। ইনক্রিজ ফোকাস অন এক্সপ্রেস এন্ট্রি অ্যালোকেশন ইন দি ইমিগ্রেশন লেভেল প্ল্যান ফর 2025-7। এখানে দেখতে পাচ্ছেন আপনার অ্যাটিগ্যালেন্সে 24 থেকে 26-এ একটি টার্গেট ছিল, এরপরে আপনার 25 থেকে 27-এ আর একটি টার্গেট এখানে শো করা হয়েছে। রিভাইজ টার্গেট এখানে 1,24,680টি এই বছরে, এরপরে আপনার 55,000 হবে 2025 সালে। এটা হচ্ছে আপনার এক্সপ্রেস এন্ট্রির জন্য এই সিস্টেমটা, কোটাটা দেওয়া হচ্ছে। তো এক্সপ্রেস এন্ট্রি ওয়েন্ট ফ্রম 39% অফ ইকোনমিক ইমিগ্রেশন ইন দি আর্লিয়ার প্ল্যান টু 53.72% অফ ইকোনমিক ইমিগ্রেশন ইন দি লেটেস্ট রিসেন্ট লেভেল প্ল্যান। অর্থাৎ এক্সপ্রেস এন্ট্রির গুরুত্ব কিন্তু কানাডা সরকার অনেক বাড়িয়ে দিয়েছে। তারা যদি ইমিগ্রেন্ট ভিসার কোটা কমিয়ে দিয়েছে, কিন্তু এক্সপ্রেস এন্ট্রি কোটা বাড়িয়ে দিয়েছে, এখানে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে। তো আমাদের সাথে যারা ছিলেন আজকের আলোচনায়, আশা করছি আজকের ওভারঅল আলোচনাগুলো আপনাদের ধারণাকে অনেক শানিত করবে। 2015 সালে শুরু হওয়া এক্সপ্রেস এন্ট্রি অনেক মাঠঘাট পেরিয়ে বর্তমানে 25 সালে এসে পৌঁছে গেছে। তো অনেক সুযোগ সুবিধার মাধ্যমে অনেকেই সুযোগ পাচ্ছেন, অনেকেই পাচ্ছেন না। সবার একটি সুন্দর পজিটিভ রেজাল্ট আশা করে আমাদের আজকের আলোচনা এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ। সালাম আলাইকুম।